হুম, চেনা চেনা মুখগুলো দেখতে পাচ্ছি। কোনো নোটিফিকেশান পাচ্ছি না যথারীতি। 1 মিনিট, আমি দেখে নিচ্ছি। পাচ্ছি না যথারীতি। 1 মিনিট। আচ্ছা, এইটা দেখে উত্তর দিই। হ্যাঁ, গুড ইভিনিং রীতা ঘোষ, সুমি রয়, মুনমুন বোস, পিয়ালি বিশ্বাস। হ্যালো, হ্যালো। খুব সুন্দর একটা সময় আজকে, একদম শিবরাত্রি এই কিছুক্ষণ আগে শুরু হয়েছে সময়টা। শ্রেয়ান ঘোষ, অনিন্দিতা মুখার্জি, মাম ব্যানার্জি, পিয়ালি বিশ্বাস। আচ্ছা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার কথাটা সব কথা পরিষ্কার আসছে তো? আশা করি আসছে। আচ্ছা, আর কয়েকজন এসে যাক, তারপর আমি শুরু করে ফেলবো। আজকে যেহেতু শিবরাত্রি, তা শিবকে নিয়ে একটু তো আলোচনা হবেই। জুই চান্দা, সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই এসো, আর কয়েকজন এসে যাক। আচ্ছা, সোমা হালদার, স্বাগত জানাই। আজকে একটু বেশি রাত করেই বসলাম, কারণ যারা আজকে জল ঢালবেন তারা এই সময়টা ব্যস্তই থাকবেন, সেই জন্য একটু দেরি করলাম। আর দু একজন হয়ে গেলেই গল্পগুলো শুরু করে দেবো। আচ্ছা, হ্যাঁ, হ্যাপি উমেন্স ডে। একদমই তাই। সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকো এবং ভালো রাখো। আর বাড়ির মহিলা যদি ভালো না থাকে, তাহলে সেই বাড়িতে কেউই ভালো থাকে না, এটা আমার বিশ্বাস। সেই জন্য বাড়ির মহিলাদেরকে ভালো রাখার, যা আমার দাদা ভাই যারা আছেন তারাও বাড়ির মহিলাদেরকে ভালো রাখুন, মাকে ভালো রাখুন, স্ত্রীকে ভালো রাখুন, মেয়ে বোন সবাইকে ভালো রাখুন, তাহলে আপনি ভালো থাকবেন। অনির্বাণ ব্যানার্জি ইজ ওয়াচিং, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পম্পা মণ্ডল, মধুমিতা রয়, বিক্রমজিৎ নাহা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এবার শুরু করে দিই, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা, আমি এটা সরিয়ে দিই সামনে থেকে। হ্যাঁ, ব্যাস, এই জায়গাটা ক্লিয়ার থাক। আমি এখানে যা দেখার দেখে নেব। ইন্দ্রাণী সেন চৌধুরী বোস, ওয়েলকাম, ওয়েলকাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার হচ্ছে প্রথমে আজকের যেহেতু তিথিটাই মহাদেবের, তো তার কথা দিয়েই কিছুটা শুরু করি। আমারও প্রিয় দেবতা, আমিও ভীষণ ভীষণ ভালোবাসি। ভক্তি কতদূর আছে জানি না, এই মানে এরকম আমি একটু ফাঁকিবাজ টাইপের আর কি, যে এরকম হয় যে আমি হয়তো কাজের তাড়ায় বেরিয়ে চলে গেলাম, আমার সকালে ঠাকুর দেওয়া হলো না, বলে দিই যে সরি গো, ভুল হয়ে গেছে, কিছু মনে করো না, আমি এসে তোমাকে পুজো করব। মানে আমি বাড়ির লোক হিসেবেই তাকে করি আর কি, যে এবেলা পারলাম না, আমি ভীষণভাবে দৌড়চ্ছি, আমার প্রচণ্ড দেরি হয়ে গেছে, আমি আবার আসছি, ওই
আবার যখন ফিরি তখন আবার এসে আবার তখন পুজো টুজো দিই, তখন বেশ একটু শান্তি মনে। আমার মনে হয় ওরকম ওই দে নে ভাই দিলাম ফুল ছুঁড়ে, নিলে নে, না নিলে না নে, আমি এরকমভাবে পুজোটাতে খুব একটা ইয়ে না। আমার কাছে পুজোটা খুব একটু শান্তি দেয় আর কি। বয়স হয়ে গেছে এখন, তো একটু ঈশ্বরের আরাধনা করাটাই ভালো, সেই জন্য আমি খুব চুপ করে থাকি ঈশ্বরের কাছে। হ্যাঁ, একটা মন্ত্র তো আছেই, কিন্তু সেটা আমি বাকি দেবতাদের মন্ত্র খুব একটা জানি না। একদম সাধারণ শিবকে তো সবচেয়ে কি বলবো, শিব নিয়ে কথা বলতে গেলে প্রথমেই যেটা আমরা শুনে এসেছি ছোটোর থেকে, যে ব্রহ্মা বিষ্ণু এদের, বিশেষ করে ব্রহ্মা পুজোর চলটা কিন্তু মানে আদিকালে যতটা ছিল, পরবর্তী ক্ষেত্রে কিন্তু ব্রহ্মাকে ঠিক সেইভাবে ব্রহ্মা পুজোটা আমরা খুব একটা দেখি না। কিন্তু নারায়ণ পুজো কিন্তু অনেক কিছু, নারায়ণ কিন্তু মানে তার অনেক উপাচার লাগে, হেন তেন। আমি দুটোর মধ্যে কম্পেয়ার করছি না, আমি শিবের যে উৎপত্তি বা শিবকে কেন আনা হয়েছে এরকম একটা ব্যাপার। শিব হচ্ছেন তিনি যাকে মানে তুষ্ট করতে গেলে খুব সামান্য জিনিসেই তিনি তুষ্ট হয়ে যান, তিনি কিন্তু শিব। তিনি মানে সর্বদা যিনি খুশি মনে থাকেন, যিনি আশুতোষ, যাকে তুষ্ট করার জন্যে খুব বেশি আড়ম্বর বা কিছুই লাগে না। তো আমি শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে স্কন্দপুরাণের একটা গল্প আমি বলি। এই সমস্ত পুরাণ সংক্রান্ত যে ঘটনাগুলো আমি ভীষণভাবে, সবাই জানেন নিশ্চয়ই, নৃসিংহপ্রসাদ ভাদুড়ির নাম নিশ্চয়ই সবাই শুনেছেন। আমি ওনার ভিডিওগুলো ভীষণ দেখি, ওনার মানে এত ভালো লাগে, এত ভালোভাবে উনি বিশ্লেষণ করেন। তো সেখান থেকে, এবং আর বাকিগুলো হচ্ছে মোটামুটি আমার ঠাকুমার কাছ থেকেও আমি বহু এইরকম ঘটনা শুনেইছি। এগুলো নিয়ে পড়াশোনা আজকাল খুবই কম হয়। যাই হোক, আমার ইচ্ছা ছিল আরও একটু পড়াশোনা করে আসার, কিন্তু হয়ে ওঠেনি। আমি বিভিন্ন মানে বাড়ির বিভিন্ন কাজে, হয় না বাড়িতে আজ এইটা খারাপ কাল ওইটা খারাপ, এটাই তো বাড়ি মানেই তাই। তো ওই রকম নানা রকম সমস্যায় আমি একবারে জর্জরিত হয়ে আছি। তো ফিরে আসি শিবরাত্রিতে। সেটা হচ্ছে স্কন্দপুরাণে একটি ঘটনা আছে, যেটাতে দেখা গেছে যে একজন চণ্ড, তার নাম চণ্ড। এখন চণ্ড বলতে তখনকার দিনে তো এইসব জাতপাত নিয়ে ভয়ানক কড়াকড়ি, মানে অনেক পুরনো পন্থার মানুষজন ছিলেন আর কি। তো সেখানে দেখা যাচ্ছে যে সেখানে চণ্ড বলে একটি লোককে আমরা পাচ্ছি। চণ্ড বলতে তিনি চণ্ডাল প্রজাতিরও হতে পারেন, এরকমও হতে পারেন, তা আমাদের দরকার নেই, তার জাত কী ছিল আমাদের জানার কোনো প্রয়োজন নেই। সেই চণ্ড, তিনি জাতিতে তিনি ব্যাধ ছিলেন, তার নাম দেওয়া হয়েছে, তাকে বলা হয়েছে ওখানে লুব্ধক। লুব্ধক শব্দের দুটি অর্থ আছে, একটা হচ্ছে যার খুব লোভ আছে সে লুব্ধক, আরেকটার শব্দের অর্থ হচ্ছে ব্যাধ। ব্যাধ মানে বোঝাই যাচ্ছে যে নানান রকম পশু টশু তিনি শিকার করেন, পশু পাখি শিকার করেন, এবং সেখানে তাকে কিন্তু এটাও বলা হচ্ছে যে তিনি একটু কঠিন হৃদয়ের মানুষ। কঠিন হৃদয়ের মানুষ ছাড়া তো একটা প্রাণীকে তো হত্যা করা সম্ভব না, কারোর পক্ষেই সেটা সম্ভব না। তো তাকে তো কঠিন হৃদয় হতেই হবে। তো তিনি একটু কঠিন হৃদয়ের মানুষ, এবং সম্ভবত তিনি, এটা সঠিক ব্যাখ্যা আমি জানি না, আবার হয়তো জাতের কথায় চলে আসছে, তিনি হয়তো এই ব্রাহ্মণদেরকে হয়তো নানা বিষয়ে একটু উত্ত্যক্ত করতেন। তার জন্যে ওনার মানে স্কন্দপুরাণে ওনার যে বর্ণনাটা আছে সেখানে দু একটি শব্দ মানে একটু তাকে বকাবকি করা হয়েছে বলেই মনে হবে আপনাদের। তো যাই হোক, তো তিনি আরেকটা কাজও তিনি করেন, যখন উনি পান না, মানে পশু পাখি পান না, তখন উনি মাছ ধরেন, ঠিক আছে। তো একদিন দেখা গেল, সেটা হচ্ছে মাঘ মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথি ছিল। সেবার যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে মাঘ মাসে পড়েছিল। আজকের এটা কিন্তু মাঘ মাসে নয়, কৃষ্ণ চতুর্দশী যে আজকে যে শিব চতুর্দশী সেটা কিন্তু না, এখন কিন্তু মাঘ না, ফাল্গুন মাস, কিন্তু সেটা ছিল মাঘ মাসে। তো যাই হোক,
তিনি সেই তিথিতে তার ইচ্ছা হলো যে শূকর নিধন করবেন বা তাকে ধরবেন। তো উনি বেশ রাত্রিবেলা বেরিয়ে গেলেন যে আমি রাত্রিবেলা শূকর শিকার করব। এখন ওখানে আবার মানে রাত্রেবেলা উনি যে গাছটাতে গিয়ে উঠলেন সেটা কিন্তু একটি বেল গাছ ছিল। তো বেল গাছে বসে বসে উনি ওয়েট করছেন যে কখন শূকর আসবে, কখন মানে উনি তাকে মারবেন বা জাল ফেলে ধরবেন, এরকম একটা প্রস্তুতি নিয়ে তিনি বসে আছেন। শূকর আর আসে না। তখন ওনার খুব রাগ হয়ে গেল, মানে আর তো সময় কাটে না। তখন কি করলেন, ওনার চারপাশে যে ডালগুলো ছিল সেই ডালগুলো ভর্তি হচ্ছে পাতায়, ছোট বড় বিভিন্ন সাইজের পাতায় ভর্তি ছিল। আর সেটা মনে রাখতে হবে বেল পাতা। উনি কিন্তু ওই একটা একটা করে ছিঁড়ছেন, ওটা যখন ছিঁড়ে নিচ্ছেন সেখানে কিন্তু 3টে পাতাই উঠছে। ওটা কিন্তু বেল পাতা, তো একটা বৃন্তের মধ্যে 3টে থাকে, 3 দিকে 3টে পাতা থাকে। আমরা খুব ভালোভাবে বেলপাতা চিনি। তো যাই হোক, তিনি ওরকমভাবে একটা করে বেলপাতা ভাঙছেন আর ফেলে দিচ্ছেন। এটা কিন্তু উনি গুনছেন, সময়টা গুনছেন, বা ওনার বিরক্তি প্রকাশ হচ্ছে কি ওনার রাগ প্রকাশ হচ্ছে বা যাই হোক, ওইভাবে উনি ওটাকে ভাঙছেন। এবার একটা সময় দেখা গেল বেলপাতার মধ্যে লেগে থাকা যে ময়লা, তাতে ওনার হাতটা কিন্তু কালিমা লিপ্ত হলো। মানে উনি হাতের দিকে তাকিয়ে ওনার মনে হলো, বা একটু চটচটে ব্যাপারও তো থাকে, গাছের পাতা ছিঁড়লে তার তো একটা কষও লাগে। তা উনি ভাবলেন যে হাতটা করে, ওনার সঙ্গে তো জল ছিল, তা সেখান থেকে এরকম মানে 1 গণ্ডূষ জল আর কি, এরকম জলটা হাতে ঢাললেন, এরকমভাবে 1 গণ্ডূষ জল নিয়ে হাতটাকে ধুয়ে উনি জলটা ফেলে দিলেন নিচে। এর মধ্যে কি হলো, ওটা তো বেলগাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল, যেটার উনি কিন্তু জানতেন না। ঠিক আছে, সবকটা বেলপাতা গিয়ে তার শিবলিঙ্গের মাথায় পড়ল, এবং এই যে উনি জলটা দিলেন 1 গণ্ডূষ জলও তার মাথায় পড়ল। আশুতোষ মহা খুশি হয়ে গেলেন যে বাহ। উনি কিন্তু কার্যকারণ দেখলেন না যে ও ছুঁড়ে ফেলেছে, পাতা ভেঙে ফেলেছে বা হাত ধুয়েছে, ওগুলো কিন্তু উনি বিশ্লেষণ করতে গেলেন না। উনি মহা খুশি হয়ে গেলেন, উনি চরম তৃপ্ত হলেন। বাহ, এ তো আমার, সে ভক্তি দেখালো কি দেখালো না, মানে উনি ওইসব বিশ্লেষণেই গেলেন না, উনি ভীষণ খুশি হয়ে গেলেন। কিন্তু সেটা কিন্তু এ জানে না, এর সম্পূর্ণ অজানাভাবেই কিন্তু সে একটা পুণ্য অর্জন করে ফেলেছে। এর মধ্যে তার মানে ভোর হয়ে আসলো, ও তো ভীষণ বিরক্ত হয়ে গেল যে যা বাবা, সারা রাত ধরে আমি কোনো শূকরের দেখাই পেলাম না, যা বাবা, খুব রাগ হয়েছে। তো এবার ওনার যে স্ত্রী ছিল, তার নাম হচ্ছে ঘনদরি। সেই ঘনদরি সে কী করলো, সকালবেলা হয়ে গেছে, তখনও তার স্বামী ফিরে আসেনি। সাধারণত সে ফিরে আসে এবং সে রান্নাবান্না করে রেখেছে যে দুজনে মিলে খাবে। সেও কিন্তু স্বামীর পথ চেয়ে সারা রাত সেও কিছু খায়নি। তো এর মধ্যে এও কিন্তু কিছু খায়নি, এও কিন্তু উপবাসেই ছিল, কারণ ও কিছু ধরে নিয়ে বাড়িতে যাবে, সেটা রান্না হবে, তারপরে সে খাবে, এই কিন্তু ওই চণ্ডর মানে ইচ্ছা ছিল তাই। তো সেই জন্য তার স্ত্রী কিন্তু যা বাড়িতে ছিল তাই রান্না করে রেখেছে। এবার যেহেতু স্বামী ফেরেনি, সেও কিন্তু উপবাসী হয়ে গেল। এবার সকালবেলা উঠে তার মনে হলো যে আরে এই লোকটা গেল কোথায়, সারা রাত্রি হয়ে গেল সে বাড়ি ফিরল না। সে বেশ চিন্তিত মুখে, আর সেই কাজটা তো ব্যাধের কাজ, শত হলো কোনো হিংস্র জন্তু তাকে আক্রমণ করতে পারে বা কিছু, সে তখন রওনা দিল। এবার জঙ্গলের মধ্যে ঘুরতে সে গিয়ে দেখলো ওখানে একটা মানে জলাশয় ছিল, সেই জলাশয়ে বসে সে মাছ ধরছে। তখন সে গিয়ে তো বলল, কি ব্যাপার, তুমি সারা রাত্রি বাড়ি ফেরোনি, আমি কত দুশ্চিন্তা করেছি, চলো ওঠো, আর কিচ্ছু করতে হবে না, বাড়িতে যা আছে তুমি আজকে খাবে, চলো, আমি সারা রাত তোমার জন্য জেগে বসেছিলাম, আমি ক্ষুধার্ত। সে নিশ্চয়ই এত ভালো মিষ্টি মুখে বলেনি, সে নিশ্চয়ই বকাবকি করেই বলেছে, যাই হোক সেটা পুরাণে লেখা নেই। তো সে চণ্ডও ভাবলো আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমারও তো সারা রাত খাওয়া হয়নি, ঠিক আছে চলো। তো তারা এবার বাড়িতে আসলো। বাড়িতে এসে তখন সে বলল যে যা রান্নাবান্না আছে তাতে তো হয়ে যাবে, বা হয়তো তখন সে আবার কিছু সামান্য রান্না করলো, যাই হোক। তখন সে বলল যে চলো আমরা না স্নান করে আসি, স্নান করে এসে খাবো। তখন স্বামী স্ত্রী দুজনে মিলে স্নান করতে গেল। স্নান করতে যাওয়ার পর
স্নান টান করে যখন ফিরলো তারা বাড়িতে, তারা দেখে মানে তার বউয়ের বিশেষ করে চক্ষু চড়ক গাছ, কারণ একটি ক্ষুধার্ত কুকুর এসে ওই সমস্ত খাবার তারা খেয়ে চলে গেছে। তারা নয়, মানে সে খেয়ে চলে গেছে। এই দেখে তো তার স্ত্রী একেবারে চূড়ান্ত মারমুখী হয়ে উঠলো যে আজকে মেরেই ফেলে দেবো, ওই কুকুরটা একটা পাজি কুকুর, আমি এত কষ্ট করে, আমি এত ক্ষুধার্ত, ইয়ার কী হচ্ছে, আমি এত রান্না টান্না করে গেছি, মানে মুখের খাবার আর কি, যে আমার ক্ষুধার্ত স্বামী তাকে আমি খেতে দেবো, আর এ এসে পুরোটা এরকমভাবে খেয়ে চলে গেল, আজকে মেরেই ফেলে দেবো। কিন্তু এই যে মানুষটা, যে তার কাছে আমরা সবসময় দেখেছি সে একটু কঠিন হৃদয়, তার মধ্যে একটা কীরকম ভাবান্তর এসেছে। চণ্ড বলল, থাক না, তুমি ওকে মারবে কেন, মারার তো দরকার নেই, আমরা আবার কিছু অন্য কিছু খেয়ে নেব। ও স্ত্রী ভীষণ অবাক হলো, কারণ এই মানুষটির এই ভাবান্তর সে কিন্তু আগে কখনো লক্ষ্য করেনি। সে বলল যে মানে আমি রান্না করে গেলাম, কুকুরটা সব খেয়ে গেল, তুমি তার কি বলছো? বলছি এটাই যে ও তো ক্ষুধার্ত ছিল, ও একটা ক্ষুধার্ত প্রাণী এসে এই জিনিসটা খেয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ও স্ত্রী ভীষণ অবাক হয়ে স্বামী দিকে তাকিয়ে রইল, যে বাবা, যে লোকটা না খেতে পেলে ভীষণ রেগে যায় বা নানা রকম কিছু করে, সে হঠাৎ একেবারে ভীষণ এরকম উদার কথাবার্তা বলছে, সে এরকম। এর মধ্যেই দেখছে বাইরে বেশ কয়েকজন লোক এসে গেছে। কে লোক, তারা আবার কে আসলো, ওরা সবাই দুজনের স্বামী স্ত্রী বাইরে বার হয়ে আসলো, যে কী চাই, এরা কারা রে বাবা। দেখলো বেশ একদম মানে ভস্য টস্য মাখা, মানে কৌপিনধারী এরকম কয়েকজন এসে দাঁড়িয়ে রয়েছে। বলছে তোমরা কারা? বলছে আমরা শিবলোক থেকে এসেছি, তোমাদের শিবলোকে নিয়ে যাব। বলছে ও মা, কেন শিবলোকে আমরা কি করতে যাব? আর শিবলোকে যেতে গেলে তো যথেষ্ট পুণ্যের দরকার হয়, তা আমরা সেখানে আমরা আবার কখন সেই পুণ্য অর্জন করলাম? বলে পুণ্য অর্জন করেছো। তখন তারা ব্যাপারটাকে বিশ্লেষণ করলো যে তুমি হচ্ছে সারা রাত ধরে বেলপাতা তুমি এরকম ভেঙে ভেঙে ফেলেছো, আর জলও ঢেলেছো, আর তোমার স্ত্রী, তোমার তো এটা মানে সেই পতির পুণ্যে সতীর পুণ্য হয়ে গেল অনেকটা, আর তোমার স্ত্রীও কিন্তু পুরোপুরি উপবাসে ছিল এবং তোমরা এখনও অবধি উপবাসে রয়েছো। এই সমস্ত কিছুতে আশুতোষ বড়ই চরমপ্রীত হয়েছেন, তিনি তোমাদেরকে নিতে পাঠিয়েছেন, তোমরা এবার চলো, উনি তোমাদেরকে দেখা দেবেন। তো এই গল্পের মধ্যে দিয়ে একটা জিনিসই প্রকাশিত হয়েছে, যে কোনো কিছু বাড়তি কিছু লাগে না, সব কিছুই খুব সামান্য আয়োজনেও কিন্তু শিব অত্যন্ত তৃপ্ত হন, ভীষণ তৃপ্ত হন। এই জন্যেই তিনি আশুতোষ আর কি, যে তাকে তুষ্ট করতে খুব মারাত্মক কিছু লাগে না, ওই একটা তিনি একটি বেলপাতাতেই তুষ্ট, সেরকম আর কি ব্যাপারটা। সেটা নিয়েই এই গানটা হয়েছিল আর কি, যে তিনি একটি বেলপাতাতেই তুষ্ট। আর বাকি যে দেবতারা কিন্তু এতটা ভক্তের সঙ্গে এতটা না, অনেক অনেক বছর তপস্যা করলে তবে তাদের দেখা পাওয়া যায় বা তাদেরকে তুষ্ট করা সম্ভব, কিন্তু একমাত্র এই ঈশ্বর যিনি তৈরি হয়েছেন একেবারেই ভক্তর জন্য এবং খুব সামান্য আয়োজনে। এবং শিবের আরেকটা জিনিস হচ্ছে যে শিবকে পুজো করতে গেলে বা তাকে তুষ্ট করতে গেলে কোনো পুরোহিতের প্রয়োজন হয় না, বা ভক্ত নিজেই করতে পারে। অন্য সমস্ত পুজোর ক্ষেত্রে দেখা যায় যে কারোর মাধ্যমে আমাদের যেতে হয়, কিন্তু এখানে কিন্তু যে কোনো অবস্থায় যা কিছু দিয়ে একটা শিবলিঙ্গ তৈরি করে নিতে পারি আমরা, যে কোনো মাটি দিয়ে হোক বা যে কোনো সেই পাথরকেও যদি আমরা শিবজ্ঞানে মাথায় জল ঢালি, তো সেটাও কিন্তু সেটা তার মাথাতেই পড়ে আর কি। গোপা দাশগুপ্ত, দোয়েল নাগ, সঙ্গীতা চন্দ্র, ঋতিকা লাহিড়ী। আচ্ছা, আমি এটা একটু দেখে নিই। হ্যাঁ, তিনি বেলপাতাতেই তুষ্ট, একদমই তাই। ইয়েতে তো আছেই, কিন্তু আবার এটাতেও দেখো যে মানে এরা কিন্তু জানতোই না, চণ্ড বা তার স্ত্রী মাথাতেও কিন্তু শিবের কোনো দূর দূরান্ত অবধি কিন্তু তাদের কোনো চিন্তাতেও ছিলেন না শিব, কিন্তু তিনি তুষ্ট হয়ে গেছেন এইরকম।
আরেকটা জিনিস যেটা এটা তো আমরা সবাই জানি দক্ষযজ্ঞ কী হয়েছিল না হয়েছিল, তবে দক্ষযজ্ঞের আরেকটা ঘটনা এই প্রসঙ্গে আর কি, আরেকটা, যখন দক্ষ তো ভীষণ রেগেছিলেন, কারণ তার অসংখ্য মেয়ে ছিল, প্রচুর, আমি সংখ্যাটা এক্ষুনি মনে করতে পারছি না, তিনি কোনো মানে বেশ কয়েকজনকে তার চন্দ্রের সঙ্গে বিবাহ দিয়েছিলেন, এরকম আরও দেবতাদের সঙ্গে তিনি তার কন্যাদের বিবাহ দিয়েছিলেন, কিন্তু তার যে খুব কাছের এবং খুব আদরের যে সেই তাকেই কিন্তু উমাকে কিন্তু ইয়ের হাতে তুলে দিতে হয়েছিল, শিবের হাতে তুলে দিতে হয়েছিল, যেটা উনি একদমই চাননি। তো যখন দক্ষযজ্ঞেতে সতী গেলেন এবং সতীর কি হলো না হলো এগুলো আমরা সবই জানি, কিন্তু একটা জিনিস আমার কাছে অজানা ছিল, আমি এই রিসেন্ট শুনলাম যে ওখানে যখন মানে সাপান্ত হয়েছিল ওই যজ্ঞের সময়, যে ভীষণ রেগে গিয়ে, দক্ষ ভীষণ রেগে গিয়ে বলেছিল যে আজ থেকে মানে সমস্ত যে পুজো বা যজ্ঞ যেখানে যায় কিছু হোক না কেন, সেখানে আমার এই যে ছোট জামাই, এ তো হচ্ছে মানে দেবতাদের মধ্যে সবচেয়ে মানে লো ক্যাটাগরির, এরকম বলতে চেয়েছেন আর কি, সবচেয়ে পেছনের সারির একজন ভস্য মাখা যে একজন ভিখিরি স্থানীয়, মানে তার জানা যত রাজ্যের বাজে বাজে কথাগুলো উনি শিবকে নিয়ে উচ্চারণ করেছিলেন, দিয়ে বলেছিলেন একে যেন কোনো যজ্ঞের বা কোনো পুণ্যের ভাগ যেন এনাকে যেন না দেওয়া হয়। তা সেটা শুনে সবচেয়ে বেশি রেগে গিয়েছিলেন কিন্তু নন্দী ভীষণভাবে রেগে গিয়ে তখন উনিও ঘুরিয়ে সাপান্ত করতে শুরু করে যে আমার প্রভুর নামে তুমি এই ধরনের যে তুমি এই কথাগুলো বললে, আজ থেকে তোমার মুখটা যেন ছাগলের মতো হয়ে যায়। তো সেটা আবার পরবর্তীকালে একদম অন্য ঘটনায় চলে যাওয়া যাচ্ছে। তো আরেকটা জিনিস হচ্ছে নন্দী আর ভৃঙ্গির মধ্যে ভৃঙ্গিকে কিন্তু পার্বতী খুব একটা পছন্দ করতেন না, যদিও এটা পার্বতী সংক্রান্ত, কিন্তু তাহলেও নন্দী আর ভৃঙ্গিও তো জীবনে কী বলে মহাদেবের কি বলবো ডান হাত বাঁ হাত, তো তাদের কথাও একটু বলি। ভৃঙ্গি হচ্ছে মানে একেবারে রোগার থেকে তস্য রোগা আর কি, মানে ভয়ানক রোগা। তো সেই রোগাটা উনি হলেন কেন, সেটাতে এক একজন এক এক রকম ভাষ্য দিয়েছেন আর কি। তো পুরাণে যে গল্পটি আছে সেখানে হচ্ছে যে ভৃঙ্গি যখন মহাদেবের সামনে আসতে, মহাদেবকে পাক দিয়ে ঘুরতেন উনি, তো মানে প্রদক্ষিণ করতেন, তখন অধিকাংশ ক্ষেত্রে পার্বতী দেখতেন পার্বতীকে বাদ দিয়েই সেটা হচ্ছে। পার্বতী যদি একটু দূরে বসে থাকে তাহলে ভৃঙ্গির ভারী আনন্দ, বেশ কয়েক পাক তিনি শিবকে ধরে এরকম কয়েক পাক দিয়ে নিতেন। এবার পার্বতীর খুব রাগ হয়েছে যে ভারী আশ্চর্য ব্যাপার, তো তো ভারী অদ্ভুত ব্যাপার, আমি সামনে রয়েছি আমাকে একবার প্রদক্ষিণ করে না, শুধু মহাদেবকে করে, কি ব্যাপার। তারপরে দেখা গেল উনি একদম দিনে দিনে ওই মাঝখানের দূরত্বটা কমাতে শুরু করলেন, তাতেও ভৃঙ্গির কিছুই এসে যায় না, মানে ভৃঙ্গি ওনাকে পাত্তাই দেয় না, আবার পো করে আবার ঘুরে চলে আসে। তো এরকম হতে হতে একদিন উনি একেবারে মানে গায়ের মধ্যে একদম লেগে বসলেন যে আজকে দেখি ও কী করে। ভৃঙ্গি কী করলো, ভোমরার রূপ ধারণ করে শিবের মাথার চারপাশে জটা শুদ্ধ এরকম করে ঘুরে চলে গেল, তাহলে তো প্রদক্ষিণ হয়ে গেল। এর মধ্যে দেখা গেল যে মানে দুজনের মধ্যে ডিস্টেন্স কমতে কমতে শিব আর মানে অর্ধনারীশ্বর হিসাবে পরের দিন শিবা আসলেন, মানে তার অর্ধেক শিব আর অর্ধেক হচ্ছে পার্বতী, এইভাবে তার রূপটা দেখা গেল। তখন দেখা গেল যে তো দেখলো যে আরে বাবা, তাহলে তো পার্বতীকেও আমার প্রদক্ষিণ করতে হয়। সে কী করলো, হুল ফুটিয়ে দুজনের মাঝখান দিয়ে একটা গর্ত করে ফেললো, সেইখান দিয়ে ঘুরে সে প্রদক্ষিণ করে ফেললো। ব্যাস, পার্বতী প্রচণ্ড রেগে গেল। আর উনি তখন অভিশাপ দিলেন যে আজ থেকে তুমি মানে অস্থিচর্মসার রূপে তোমার এত বড় সাহস যে তুমি এই দুজনের মাঝখানে হুল ফুটিয়ে তুমি গর্ত করে তুমি এটা করেছো, ঠিক আছে, আজ থেকে তোমার গায়ে কোনো মানে মাংস বলে কোনো কিছু থাকবে না, তুমি একদম কঙ্কাল দেহি হবে, আর যেটা সেটার উপরে মানে শিরা উপশিরা ভর্তি থাকবে, যাও আজ থেকে তোমার এই হলো। এই অভিশাপে দেখা গেল ভৃঙ্গি একেবারে ভয়ঙ্কর রোগা হয়ে গেল, মানে
অ্যাকচুয়ালি নন্দিয়ার ভিঙ্গি কিন্তু অনেকটা ওই লয়েল হার্ডির মতো আর কি চেহারার হয়ে গিয়েছিল আর কি। তো এটা সম্ভবত দ্বাদশ শতাব্দীতে একজন যোগেশ্বর বলে একজন ছিলেন, তিনি ভৃঙ্গির কিছু বর্ণনা দিয়েছেন। তো একবার ভৃঙ্গির মনোভাব সেখানে তুলে ধরেছেন আর কি। সেটা তো একেবারে বিশুদ্ধ সংস্কৃত, সেই সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। সংস্কৃত বোধহয় সেই 7 আর 8 পড়েছিলাম। তারপর এখন খুব দুঃখ হয় যে কেন সংস্কৃত পড়িনি, তার ফলে অনেক কিছুই অজানা রয়ে গেল, পৃথিবীতে কিছুই জানতে পারলাম না। মানে ভারত সম্পর্কে অর্ধেক কেন কিছুই জানতে পারলাম না, কারণ ভারতকে জানতে গেলে সংস্কৃত জানতে হবে। তো যাই হোক, তাতে উনি দিয়েছেন ভৃঙ্গির বর্ণনা, তাতে সেটার যে বাংলার যে রূপান্তরটা আমি সেটা পড়ছি। যে লোকটা ভৃঙ্গি ইয়েকে দেখছে, ওরে সর এখান থেকে, ভৃঙ্গি তার দেবতাকে, আরাধ্য দেবতাকে তিনি বর্ণনা করছেন। বলছে যে লোকটা দিগম্বর, শিব হচ্ছে সম্পূর্ণ বিপরীত কিছু ধর্ম বা বিপরীতমুখী কিছু কাজের সমষ্টি হচ্ছে শিব। তার মধ্যে এটা খুব ভৃঙ্গির বর্ণনাটা খুব সুন্দর। যে লোকটা দিগম্বর, তার হাতে ধনুক কেন? ধনুক দিয়ে সে কী করবে? যে দিগম্বর সে তো সন্ন্যাসী, তার তো কিছুই নেই, সে তো তার চারপাশটা অম্বরে বিলীন হয়ে গেছে, আকাশে মিলে যাচ্ছে। তাহলে তার হাতে পিনাক কেন রয়েছে? যদি বা থাকে, তাহলে সেই অস্ত্রের সঙ্গে যিনি বর্তমান, সেই গায়ে কেন ভস্ম মাখা? যিনি সশস্ত্র, তিনি আবার কেন গায়ে ভস্ম মেখেছেন? আচ্ছা, ভস্মই যদি মেখেছেন, তাহলে তার সঙ্গে তার স্ত্রী আছে কেন? যদি তার সঙ্গে তার স্ত্রী থেকেই থাকে, তাহলে তিনি মদনকে কেন বা করেন, হত্যা করেন বা অভিশাপ দেন বা মানে তার বিরোধিতা করেন? আচ্ছা, তিনি তো নিজেই নিজের মালিক, কিন্তু তার মধ্যে এত বিপরীত ধর্ম কেন? আমার যে আরাধ্য দেবতা, তার মধ্যে এতগুলো কেনর উত্তর ভৃঙ্গির কাছে নেই। মানে প্রভুর, এবং এই যোগেশ্বর যিনি কবিতাটা লিখেছেন, তিনি বলছেন এই যে এত বৈপরীত্য, এই বৈপরীত্যের কথা ভাবতে ভাবতে নাকি ভৃঙ্গি দিনে দিনে রোগা হয়ে গেছে। শুধু সে মন দিয়ে ভেবে গেছে, কিন্তু সে কোনো কুলকিনারা খুঁজে পায়নি যে এতগুলো কেন উত্তর তার কাছে ছিল না। তো তাতে শিব এক জায়গায় বলছেন যে নিজের রূপের ঠিক না, নিজের বর্ণনা দিতে গিয়ে শিব বলছেন, আমি মন নই, আমি বুদ্ধি নই, অহংকারও নই, আমি চিত্ত নই, আমি ইন্দ্রিয় নই, আমার নাক নেই, আমার চোখ নেই, আমি আকাশ নই, ভূমি নই, আমি পঞ্চভূতের কিছুই নই, আমি ভোজন নই, আমি ভোক্তাও নই, আমি চিরানন্দ, শিব, আমি শিব। শিব যে নিজেকেই বলছেন যে আমি পঞ্চভূতেরও কেউ নই, আমি ইন্দ্রিয়রও কিছু নই, আমি কিছুই নই, কিন্তু আমি শুধুই শিব, আমি শুধুই আনন্দ, আর কিছু আমার মধ্যে নেই। শিব হচ্ছেন তিনি যার, আরেকটা বর্ণনায় আছে যে যার কানে হচ্ছে ফুল, গলায় হচ্ছে মুন্ডমালা, হাতে পানপাত্র, এদিকে মুখে বেদের মন্ত্র, তার কোনো কাজ নেই। তার যে সমস্ত ধর্ম বা তার যে নিজের যে পুণ্যফল, তিনি সম্পূর্ণ তার যে সৃষ্টির মধ্যে তিনি সেটা বন্টন করে দিতে ভালোবাসেন। তার কাছে যা কিছু অর্জিত আছে, তিনি নিজে ভিক্ষা পাত্র নিয়ে সেই নিজের চাহিদার জোগান দেন। নিজের বলতে তার যেটুকু আছে সেটা কিন্তু তিনি ভিক্ষার ঝুলি নিয়ে সবার সামনে গিয়ে দাঁড়ান, আর তার সঞ্চয়ে যা থাকে তিনি সেটা সব কিছু দিয়ে দেন। এটা হচ্ছে, আর তিনি হচ্ছেন সেই রকম
একজন যার কাছে সোনা আর মাটির মধ্যে কোনো পার্থক্য নেই, মানে যে কজন অবধূত চরিত্র আছে আর কি, যেমন এই প্রসঙ্গে বলা যায় ত্রৈলোক্য স্বামী বা এই ধরনের যাদের কাছে এই দুটোর মধ্যে কোনো পার্থক্যই ছিল না, মানে সব কিছুই সমান, তাদের কাছে সব কিছু সমান। তা তিনি হচ্ছেন শিব, যাকে ওই শুধু বেলপাতা জল আর ভক্তি দিলেই পাওয়া যায়। এটা হচ্ছে শিবের চরিত্র, মানে খুব দুরূহ নয় তাকে পাওয়া। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 27টি, ঠিক, আমি ভুলে গেছিলাম, 27টি কন্যা। আচ্ছা, এরপর হচ্ছে পাবে, এটা আবার কী হলো? বেশ, তোমাদের কেমন লাগছে আমি জানি না। এবার তাহলে আমরা একটু, এতক্ষণ তো শিব নিয়ে আলোচনা হলো, এবার তাহলে একটু শিবের বাকিদের নিয়ে একটু আলোচনা করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার এখান থেকে না সমস্ত ইয়েগুলো উড়ে গেল, কিছু বুঝলাম না, দাঁড়াও। আচ্ছা, বেশ, এবার আসল ঘটনায় আসি, আসল নকল জানি না, ভূতের ঘটনায় আসি। আমি রিসেন্ট একটা শুনলাম, একজন, যাই হোক কে কাকে বলেছে এত ডিটেলে যাচ্ছি না, রেড রোডের কাছে কিছু ঘটনা দেখা যায় যেটা পুলিশদের, মানে যারা বিশেষ করে ট্রাফিক কন্ট্রোল করেন আর কি, তারা অনেকেই দেখেছেন। এটা কতজন দেখেছেন কি বৃত্তান্ত এটা আমি জানি না, যাই হোক এটা মানে যিনি বলেছেন, যে সোর্সে এসছে সেটা পুলিশের আর কি একজন কর্মী, তিনি জানিয়েছেন। সেটা হচ্ছে বেশ কিছুদিন আগে, এটা নাকি অনেকেই দেখেছে, কিন্তু সেটা মানে খুব যা হয়, কোনো ডিপার্টমেন্টই কিন্তু তাদের সব কথা হড়মড় করে সবাইকে বলে না, এটা সব চাকরি ক্ষেত্রেই হয়, সব জায়গায়, সরকারি বেসরকারি সব জায়গাতেই নিজস্ব কিছু কথা থাকে, তারা সব কথা কি পাবলিক করে? অসম্ভব, তাহলে তো চলাই মুশকিল। তো যাই হোক, এরকম আর কি। হ্যাঁ, একদমই তাই, শর্টকাট করতে গিয়ে, হ্যাঁ একদম চালাদের গল্পই বলছি এবার, ঠিক আছে। এবার তো একজন রাত্রেবেলা দাঁড়িয়ে রয়েছেন এবং রেড রোডের ওখানটা মানে তো বোঝাই যাচ্ছে প্রচুর অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। আর রাত্রেবেলা সবাই নিজেকে একটু হিরো ভাবতে ভালোবাসে, সবাই কোনো স্পিড লিমিট মানে না, যে যেরকম ইচ্ছা ফাঁকা রাস্তা চলো ভাই, সোজা যে জমালয়ে পৌঁছে যাবো এটা কারোর মাথায় আসে না, অনেকেরই মাথায় আসে না, যাদের আসে। তো এরকম দেখার জন্যই উনি দাঁড়িয়ে আছেন এবং যথেষ্ট সতর্ক হয়ে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে উনি দেখছেন যে অনেকটা দূর থেকে একটা বাইক বেশ ভালো স্পিডে আসছে। দূর থেকেই ওনার মনে হয়েছে কিছু একটা গড়বড় আছে, এটা কি দেখছি আমি, এটা কি আসছে। তো সে এসে সামনে দিয়ে সাঁ করে বেরিয়ে চলে গেল। উনি সেন্সলেস হয়ে পড়ে যান, তার কারণ যে বাইকটা চালাচ্ছে তার কিন্তু মাথাটা নেই। এখন আমি জানি না এটা মানে মানে তারপর যারা ওরকম টহলদারি কাজ করে আর কি, বেশ পুলিশের গাড়ি তো চারপাশে ঘোরে, তখন তারা এসে দেখেছে উনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। তখন তাকে যখন জল টল দিয়ে শুশ্রূষা করে যখন উঠে দাঁড় করানো হয়েছে, তখন সে বলছে, ওরে বাবারে আমি এটা কী দেখলাম, লোকটা এটা কিসে গেল, এটা কি কোনো স্টান্ট কিছু দেখালো, এটা কি কোনো ম্যাজিক কিছু দেখালো? কিন্তু আমি অসম্ভব ভয় পেয়ে গেছি, কারণ তার সবাই বলল যে হ্যাঁ ওকে এখানে, যারা গাড়িতে ছিলেন আর কি, তারা বললো ওকে এই জায়গাটাতে নিজেরাই আলোচনা করলো, একা দিয়েছে কেন একে? রাত্রেবেলা সাধারণত 2-3 জন থাকাটাই তো ভালো, এখানে যদি কোনো বিপদ আপদও হয় তো ও একা সামলাবে কী করে, একে একা দিয়েছে কেন?
মানে সবাই এটা নিয়ে একটু সমালোচনা করলো। তাতে ও বুঝলো যে কেউ কিন্তু বললো না যে ধ্যাৎ কি গাঁজা ফাজা খেয়েছো নাকি, বা ধ্যাৎ তুমি কি ভুল দেখছো, কি উল্টোপাল্টা, তোমার নিশ্চয়ই ঘুম পেয়ে গেছিলো, তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছো, বা এই ধরনের কোনো কথা কিন্তু কেউ বলল না। বরঞ্চ উল্টে সবাই বলতে থাকলো এই ওকে এখানে একা দেওয়া একদম উচিত হয়নি, একেবারেই উচিত হয়নি। তাতে উনি বুঝেছিলেন যে কিছু তো বাবা একটা গড়বড় আছে, না হলে এই জিনিসটা হয় কেন। তার বেশ কিছুদিন বাদে যখন আরেকজন ওনার চেয়ে আরেকটু বয়স্ক আর কি, মানে বয়স্ক বলতে ওই কাজে সিনিয়র আর কি একজন, তাকে উনি ঘটনাটা বলেছিলেন যে আমি না ওখানে ভয় পেয়েছিলাম। ভয় তো পাবি, ওই ঘটনা তো আমি জানি, এটা তো প্রায় বছর 4-5 আগের ঘটনা। যে যখন উনি বলছেন তারও 4-5 বছর আগের ঘটনা। বলছে ওখানে যে দাঁড়িয়েছিল, মানে দুজন ছিল, একজন দাঁড়ানো ছিল, আরেকজন হচ্ছে বাইকে ছিল। তো ওরকম একটা গাড়ি, ওর হঠাৎ করে খবর আসে আর কি যে এই অমুক নম্বর গাড়িতে কিন্তু একটা মানে অপরাধী কেউ আর কি, কিছু একটা আসামি কেউ কিছু একটা, সে পালিয়ে যাচ্ছে। তো সেই গাড়ির নাম্বার যখন ওরা পেয়ে গেছে, বা সেই গাড়ি যখন ওদেরকে পাস করে, তখন পেছনে ওই ইয়ে চালিয়ে দেয়, গাড়ি বলতে ওটা সম্ভবত ট্রাক ছিল, ট্রাকে করেই কিছু একটা পাচার হচ্ছিল বা এই ধরনের কিছু, মানে একটা কিছু অসামাজিক বা ক্রাইম কিছু একটা ঘটছিল। তো সেখানে ওই বাইক আরোহী যিনি আর কি, তিনি পেছনে ধাওয়া করেন। ধাওয়া করতে করতে প্রচণ্ড স্পিড বাড়িয়ে দেয়, এবং একটা ট্রাক স্পিডের থেকে তো ওনার স্পিডটা তো ছোট গাড়ি, ওনার তো চলতে ইয়ে ছিল, গাড়িটা থেকে বহু এরকম মানে কিছু লোহার পাত বেরিয়েছিল, আর কিছু হচ্ছে ওই রড ফডগুলো বেরিয়েছিল আর কি, লোহার রড ঠড বেরিয়েছিল। ভেতরে কি নিষিদ্ধ জিনিস যাচ্ছিল সেটা জানা যায়নি, মানে অন্তত পুলিশ বলেনি। তো যাই হোক, তো সেরকমভাবে যাচ্ছিল, ওই গাড়িটা হঠাৎ করে স্পিডটা একদম মানে ব্রেক কষে দেয়, গাড়িটা থামিয়ে দেয়, যার ফলে উনি গিয়ে, মানে বোঝাই যাচ্ছে, আমি আর বর্ণনা দিতে চাইছি না, বিভৎস মৃত্যু হয় সেই। বলে তারপর থেকে কিন্তু এই জিনিসটা ও মাঝে মাঝে আসে, ওকে মাঝে মাঝে দেখা যায়। এটা তো মারাত্মক জিনিস। এটা কিন্তু আমি এই পুলিশ গেছে ইয়েতে, এটা তো আরও একটা শুনেছিলাম, সেই এটা আমি বলেও ছিলাম একবার, পুজোর সময় একজন মহিলা রাত্রেবেলা তাকে দেখা গেল, তিনি আসলেন, এবার এটা বলেছিলাম, কার মনে আছে আমি জানি না, এটা পুজোর সময় আমি শুনেছিলাম। তো সে ঘটনাটা তোমাদের যদি মনে থাকে আর কি। হ্যাঁ সুলগ্না, এটা তো হবেই, খুব স্বাভাবিক ঘটনা, এটা তো খুব স্বাভাবিক ঘটনা। আজকে তো এরকম হবে না, না আজকে কিচ্ছু বলার নেই, আজকে তো সবাই পুজো দেবে, সেটাই তো খুব স্বাভাবিক রে বাবু, এটা তো হবেই। আচ্ছা, যে ঘটনাটা আরেকটা আরেকটা ঠিক ওই জায়গাতেই এই ধরনের ঘটনা কিন্তু অনেকগুলো আমি জানি। আরেকজন ড্রাইভার একজন আমাদের চেনা ছিল, সেটা হচ্ছে আমার পিসিরা থাকতেন বিরাটি, বা তার পরবর্তী ক্ষেত্রে বারাসাতে যখন থাকতেন, তখন ওনারা যখন আমার হচ্ছে নাগেরবাজারে কাছে ইয়ে, আমার যখন বাপের বাড়িতে আসতেন, তখন পিসিরা একটা গাড়িতে করে, গাড়ি ভাড়া করে নিয়ে চলে আসতেন। তখন তো এরকম অত তো এই মানে ক্যাব ট্যাবগুলো অত আসেনি, আর আসলেও আমার পিসিরা কতটা সেটা করতেন, তার থেকে এই ট্যাক্সি ভাড়া করে আসাটা তাদের কাছে অনেক সুবিধা হতো। এখনও তাই, আমাদের থেকে যারা একটু বড় তারা কিন্তু এখনও অ্যাপ ব্যাপারটার থেকে, মানে এইসব ক্যাব ট্যাব ডাকার থেকে ওই হলুদ ট্যাক্সি বেশি পছন্দ করেন। তো যাই হোক, তো সেইখানে একজন মানে তাকে আমার একটা নাম ধরে একটা দাদা বলে ডাকতাম, তিনি প্রায়ই আসতেন, মানে পিসিদেরকে নিয়ে আসতেন। মানে এই বাড়িতে এরকমও হয়েছে যে আমার বোনের 2 ছোট ছোট মেয়ে, তাদেরকে উনি এসে পৌঁছে দিয়ে গেছেন বা নিয়ে গেছেন, এটাও কিন্তু হয়েছে। মানে একেবারেই মানে খুবই ঘনিষ্ঠ হয়ে গেছিলেন আমাদের ইয়ের সঙ্গে, পরিবারটার সঙ্গে। তো যাই হোক, পিসিদের যাবতীয় প্রয়োজনে উনি এসে দাঁড়াতেন। উনি একটা ঘটনা বলেছিলেন যে ওনার এক বন্ধু দেখেছেন সেই ব্যাপারটা, সেটা হচ্ছে ওই রেড রোডের কাছে
ড্রাইভারেও তো আবার বন্ধু তো থাকে, এক একটা তাদের তো মানে বহু দূর দূর যেতে হয়, বহু লোকেদের সঙ্গে তাদের আলাপ আলোচনা হয় আর কি। এক একজনের এক্সপিরিয়েন্স শেয়ার করে যে পাজি লোকের পাল্লায় পড়েছিলাম, দুষ্টু লোকের পাল্লায় পড়েছিলাম, এগুলোও যেমন হয় সেরকম এরকম অলৌকিক বা যেটা ব্যাখ্যা করা যাচ্ছে না এরকম ঘটনাও তাদের মধ্যে আদান প্রদান হয়। তো এটাতে দেখা গেল যে ওই ভদ্রলোক মানে তার এক বন্ধুর কাছ থেকে শুনেছিলেন যে রেড রোডের ওই জায়গাটা, এই যে আগের ঘটনাটা বললাম রেড রোডের, এই ঘটনাটাও রেড রোডের ওই জায়গাটা, বা ওইখানে অনেক ফাঁকা ফাঁকা জায়গা, তো একটা নির্দিষ্ট স্টপেজ আছে, সেখান থেকে গাড়িতে একজন ভদ্রলোক ওঠেন। এখন সেই ঘটনা ঘটে কিনা আমি জানি না, কিন্তু এটা নাকি হতো, এই ঘটনা ঘটেছে যে তিনি হচ্ছেন কোট প্যান্ট পরা, টাইফাই লাগানো, দেখলে মানে হাতে ব্রিফকেস এবং হাতে বেশ কিছু এই কী বলে ওগুলোকে ফাইল ঠাইল থাকে, দেখলে যেন মনে হয় খুব বড় অ্যাডভোকেট বা ওই ধরনের কিছু, বড় উকিল টুকিল এরকম কিছু একটা হবে। তো তিনি খুব ব্যস্ত সমস্ত হয়ে গাড়িটা থামান এবং ওঠেন, এবং ভেতরে বেশ মানে ওই কাগজে খসখস মশমশ এরকম শোনা যায়, মানে কাগজ টাগজ উল্টাচ্ছেন, কিছু পড়ছেন ওই ইয়ের মধ্যে। কীভাবে অন্ধকারে কীভাবে পড়তেন আমি জানি না, যাই হোক, তো ওরকমভাবে হয়তো টর্চ জেলে পড়তেন বা এরকম কিছু একটা, মানে ওই জিনিসপত্র নাড়াচাড়া হতে হতে তারপরে আবার সব চুপ হয়ে যায়। তখন যে ড্রাইভার, বেশিরভাগ ড্রাইভারই এটা দেখেছে যে পেছনে ঘুরে যখন দেখেছে তখন নেই, তাই সে গেল কোথায় এইটা ভেবে তো সে তার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যেত, যে এক্ষুনি লোকটা উঠলো, এতগুলো জিনিস নিয়ে উঠলো, আমার সঙ্গে কথা বললো, অমুক জায়গায় যাবে নাকি, তারপর তাকে দেখা যাচ্ছে না, এটা তো একটা ভয়ঙ্কর একটা ব্যাপার। তারপরে যখন আবার সে গাড়ি ঘুরিয়ে আবার যখন সে বেশ কিছুটা চলে এসে তখন আবার দেখছে ভেতরে রয়েছে, এরকম ঘটনাও হয়েছে, যার ফলে ওখানে চালুই হয়ে গেছিলো কথাটা। ওখানকার ড্রাইভাররা দেখতেন যে যার মানে যদি দেখা যায় ওরকম স্যুট বুট পরা, ওরকম মানে একদম কোট প্যান্ট পরা, ওরা নিতে চাইতো না। এখন অনেক লোকই তো হতে পারে যে সে তো আর ভূত না রে বাবা, সে তো সাধারণ স্বাভাবিক লোক, সেও যদি উঠতে চায় তাকেও কিন্তু ট্যাক্সিরা রিফিউজ করে চলে আসতো। তাই এগুলো তো তখন ট্যাক্সির জমানা ছিল, এখন তো আরও অনেক কিছু এসে গেছে। আচ্ছা, কিছুদিন আগে আমি একটা আমাদের ফেসবুকের একটি মানে বন্ধুদের গ্রুপ আর কি, সেখানে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমি কিছু ঘটনা শুনলাম। সেটা হচ্ছে একজনের সঙ্গে আলাপ হলো, তিনি বেশ কিছু ঘটনা বললেন। সেটা হচ্ছে যে তার শ্বশুর মারা যান। হ্যাঁ, যখন তার শ্বশুর মারা যান তখন তার স্বাভাবিকভাবে সবাই ভীষণ শোকার্ত হয়ে গেছে। তারপর শ্বশুরের কাজ টাজও হয়ে গেল, ওনাদের ছাদে একটা জায়গায় বেশ ওনারা পুরো পরিবার আর কি সেখানে গিয়ে সকালবেলা চা ফা খান, এরকম একটা বেশ অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, ভালো লাগে, চারপাশে গাছ টাছ রয়েছে, খুব ওনারা এইটা ওরা খুব এনজয় করে। বা সন্ধ্যাবেলাতেও গিয়ে যদি থাকেন আর কি বাড়িতে, তখন সবাই যদি বাড়িতে উপস্থিত থাকে ছুটির দিনটি, সবাই ওখানে গিয়েই চা খায়। এবার ওখানে গিয়ে যখন সকালবেলা চা খেতে, ওই শ্বশুরমশাই মারা যাওয়ার পর দেখা গেল একটা কাক আসতে শুরু করলো, এবং সেই কাকটা এসে ওনারা হয়তো সকালবেলা জল খাবার খাচ্ছেন বা চা বিস্কিট খাচ্ছেন বা এই ধরনের যা হোক কিছু খাচ্ছেন, ওই কাকটা এসে শুধু ওর মানে হাজব্যান্ডের কাছে কা কা করে খেতে চাইতো, একদম পরিষ্কার আমাদের সামনাসামনি চলে আসতো। তখন ওই ভদ্রলোক উঠে গিয়ে যা খেতেন, হয়তো বিস্কিট খেতেন কি যা খেতেন, হয়তো মুড়ি খেতেন বা যা খান, উনি না কিছুটা করে ওই কাকটাকে খেতে দিতে বাধ্য হতেন, মানে যতক্ষণ না দেবে ততক্ষণ ও কা কা করে একেবারে ভীষণ তাকে ডাকাডাকি শুরু করে দিত। তো সেই হাত থেকে বাঁচার জন্য উনি গিয়ে তাড়াতাড়ি করে ওকে খেতে দিতেন, খেয়ে ঠেয়ে সে কিন্তু চলে যেত, আর কিন্তু আসতো না। এটা দিনের পর দিন হতে থাকলো, এবং যেহেতু ব্যাপারটা ওনার শ্বশুর মারা যাওয়ার পর থেকে হতে শুরু করলো, ওনাদের মনে না একটা অন্যরকম একটা ইয়ে হলো, মানে
ভদ্রলোকের মনে একটা কীরকম হতে শুরু করলো যে তাহলে কি আমার বাবা এসে আমার কাছ থেকে খেতে চাইছেন, আগে তো কখনো হতো না, এটা ঠিক বাবার মৃত্যুর পরেই এটা হলো কেন? এরকম নানান ধরনের প্রশ্ন। তখন মানুষ তো ভীষণ দুর্বল থাকে, তখন এগুলো হতে থাকে। তখন ওই মানে বেশ কিছুদিন মানে প্রায় বছরখানেক ধরে এই জিনিসটা হতেই থাকলো। এবং তারপরে এরকম হলো যে কাকটা আসে না, এরকম দিন হয় না। আর যদি না আসে, মানে যতক্ষণ না আসে, হয়তো 5-10 মিনিট আগেই ওনারা এসে বসেছেন, কাকটা হয়তো আসছে না। ওনার হাজব্যান্ড কিন্তু ভীষণভাবে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করতেন যে আজকে কি আসবে না কাকটা কি আসতে দেরি করছে, কি হলো, কাকটা কি অসুস্থ হয়ে পড়লো, মানে এরকম নানান রকম চিন্তায় উনি থাকতেন আর কি। তো এই সমস্ত ঘটনা যে পরিবারের যে পুরোহিত তাকে জানানো হলো, তখন তিনি সব শুনে বললেন যে তোমরা একটা কাজ করো, 1 বছর তো হয়েই যাচ্ছে, এরকম একটা কিছু টাইম স্প্যান থাকে বোধহয়, আমি ঠিক জানি না, যাই হোক কিছু একটা টাইম বাদ দিয়ে এরকমভাবে বললেন যে তোমরা না গয়ায় যাও, ওনার বোধহয় ওনার একটা পিণ্ডদান করা তোমাদের উচিত, তোমরা একটু এটা করো। তো সেই ভদ্রলোক কিন্তু সেটা শুনলেন, ছুটি নিয়ে উনি ওখানে চলে গেলেন। খুব সুন্দরভাবে সেই উনি যা যা করার সেগুলো কিন্তু সব করে ঠরে আসলেন। করে ঠরে আসার পর যখন এখানে উনি আসলেন, তারপর থেকে কিন্তু কাকটা আর আসেনি। এটাতে ওনারা ভীষণ অবাক হয়ে গেছিলেন। এবং উনি যেটা ভেবেছিলেন যে আশ্চর্য ঘটনা, যে আমি যে এতদিন ছিলাম না, সেই জন্য কি কাকটা আর আসলো না। কয়েকদিন তো ওনার লেগেছে, উনি গেছেন, পিণ্ডদান করেছেন, এখানে এসেছেন, সেখানে তো কিছুটা সময় তো গেছেই। এইটা নিয়ে উনি খুব ছিলেন আর কি। তো এটার বিশ্লেষণও কিন্তু, এই ঘটনাটার বিশ্লেষণও কিন্তু ওনারা পায়নি আর কি। আচ্ছা, অগ্রিমা এসছিস? আচ্ছা, এরপর হচ্ছে তাদেরই আরেকটা ঘটনা হলো, আমি আরেকটা ঘটনা বলি। ওনার যিনি ঘটনাটা বলছেন আমাকে, তার হচ্ছে সম্পর্কে মাসতুতো দিদি বা বোন বা দিদি, আরে কোনো ব্যাপার না, তাতে কি হয়েছে, আমি বলে ফেলেছি। আমি অনেকগুলোই শিবরাত্রি বলে না, শিব নিয়ে আমি কিছু বলেছি, আমি বলেছি শ্লোক না, এর আগেই বলেছি, পরে তুমি শুনে নিও। আচ্ছা, এরপরে হচ্ছে যে ওর মাসতুতো বোন না দিদি, আমি একদম ভুলে গেছি, যাই হোক, তাদের বোন বা দিদিতে তো মানে ওনার ছোটো না বড় তাতে তো গল্পের কিছু এসে যাবে না। সেটা হচ্ছে তার ক্যান্সার ধরা পড়লো। ক্যান্সার যখন ধরা পড়ে, সে বুঝতেই পারা যাচ্ছে, মানে ভয়ঙ্কর হয়ে গেল আর কি, সিচুয়েশনটা ভীষণ বাজে হয়ে গেল। তো তার মা সব সময় তার মানে ভীষণভাবে তার সেবা, কি বলবো, এটা তো মানে কিছু বলার নেই, অসম্ভব কষ্টদায়ক একটা ব্যাপার জানাই যে, এবং ব্রেন ক্যান্সার, এবং সেটা কিছুই করা যাবে না, ধীরে ধীরে মেয়েটি তার জীবনদীপ নিভে যাবে। এটা বাড়ির, বিশেষ করে তার পক্ষে এবং তার প্রিয়জনদের, ঘনিষ্ঠদের বা পরিচিতদের মেনে নেওয়াটা ভীষণই একটা শাস্তিদায়ক ব্যাপার হয়ে যায়, ভীষণ চরম শাস্তি হয়ে যায়, যে কোনো ক্ষেত্রেই যে কারণেই মৃত্যু হোক না কেন। তো যাই হোক, সেই তার তো ভীষণ কান্নাকাটি শুরু, সে যাই হোক, এই কথাগুলো আর বলতে চাই না। ধীরে ধীরে মেয়েটির যেটা অবশ্যম্ভাবী পরিণতি, মেয়েটির একটি একটি করে অর্গান নষ্ট হতে শুরু করলো। মেয়েটি কানে শুনতে পেত না, ধীরে ধীরে চোখে দেখতে পেত না, খুব ঝাপসা হয়ে গেল তার দৃষ্টি, এবং শেষের দিকে দেখা গেল সে কথা বলতে পারে না। মানে খুব, যিনি বলছেন আমাকে, সে বলল যে ভালো করে বোঝাই যায় না, একমাত্র মা বুঝতে পারত যে ও কি বলছে। তো এরকম যখন সিচুয়েশন হলো, তখন শেষের দিকে গিয়ে দেখা গেল যে ও বলতে থাকতো, মেয়েটি খুব আবছা দেখতে পায় আর কি, এরকম। তখন সে বলতো যে মা, উপর দিকে তাকিয়ে থাকতো, ছাদের দিকে তাকিয়ে, মানে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকতো, তাকিয়ে থেকে বলতো, মা দিদিমা এসছে গো, আমাকে নিতে এসছে, দিদিমা এসছে।
তো সেই শুনে তো খুব কান্নাকাটি করতেন, তার মা তো খুব স্বাভাবিক ব্যাপার। তার কিছুদিন বাদেই তার মৃত্যু হয়, এবং মৃত্যু যখন হয়ে গেল তখন তার মা কিন্তু এটি সম্ভবত ছোট মেয়ে, বড় মেয়ে মুম্বাইতে চাকরি করতেন। তো মা কি হবে, সে তো উন্মাদ হয়ে গেছে আর কি, অত বড় মেয়ে সেইভাবে চলে গেল। মা সেই শোক নিতে পারেননি, তার মানে খুব ভয়ঙ্কর অবস্থা হয়ে গেল, মানসিক দিক দিয়ে একদম তিনি প্রচণ্ডভাবে ভেঙে পড়লেন। তখন বাড়ির সবারই খুব, মানে সেই বড় মেয়েরও ভয়ানক মানসিক কষ্টের মধ্যে, তার ছোট বোন চলে গেল, মার এরকম অবস্থা। তখন উনি মুম্বাইতে থাকতেন, মুম্বাইতে চাকরি করতেন, এবং উনি দেখতে পেলেন যে, উনি ওখানে শুনলেন আর কি, খবর পেলেন একজন আছে মুম্বাইয়ের ওখানে থাকে, তার নাম কাওয়াস। আমি জানি না, হয়তো ইউটিউবে সার্চ করলে তা পাবেন আপনারা। তো তিনি নাকি অনেক কিছু উত্তর দিতে পারেন, যেটা ঠিক প্ল্যানচেট করেন কি না আমি ঠিক বলতে পারবো না, তার কি পদ্ধতি সেটা সম্পর্কে জানা যায়নি, কিন্তু তিনি কিন্তু অনেক কিছু উত্তর দেন, যে যিনি মারা গেছেন তার প্রসঙ্গে বা তার মতামত সম্পর্কে যদি ঠিক জানতে চান, তবে উনি ভীষণ চুজি, আপনি গেলেই আপনাকে বলে দেবে এরকম কিছু ব্যাপার না, তার নামটাই আমি শুধু জানতে পেরেছি, আর মুম্বাইয়ের ধারে পাশে এটাও শুনতে পেরেছি, আর কিছুই আমি কিন্তু জানি না। তো যাই হোক, এই যে বড় মেয়ে, সে ওই বোনের 3 মাস যখন হয়েছে আর কি, মৃত্যুর 3 মাস যখন হয়েছে, তখন তার সঙ্গে যোগাযোগ করার পর সেই ভদ্রলোক বলে, না না এখন তো নয়ই, এখন তো তার সদ্য মৃত্যু হয়েছে এবং তার অকাল মৃত্যু, এ তো নিজের জায়গায় এখন খুঁজে পায়নি, এই আত্মাকে আমি ডাকতেও পারবে না, বা এই আত্মার কোনো ইয়েই আমি করতে পারবো না। একটা ডেট বলে দেয়, সেটা মোটামুটি 1 বছর, এর আগে আসবে না, আমি তাকে ডাকবোও না, আমি তাকে একেবারেই বিব্রত করব না বলে ওকে পাঠিয়ে দেন। ঠিক আছে, 1 বছর বাদে তার মা তখন হয়তো আগের থেকে একটু স্টেবল হয়েছে আর কি, মা মানে ভীষণই দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তো যাই হোক, মাও কিছু প্রশ্ন করেন, যে কি প্রশ্ন করেন সেটা উনি আমাকে বলেননি, যাই হোক মায়েরও হয়তো কিছু জানার ছিল। আর এই যে 2 মেয়ে বা 3 মেয়ে ছিল, আমি সঠিক জানি না, তাতে গল্পের কিছু এসে যাচ্ছে না, মানে কাহিনীর কিছুই আসবে না সেখানে। ওই যে এই মেয়েদের বাবা ও খুব ছোটোবেলায় মারা যান, এবং সেই নিয়ে মৃত্যুটা তো সবসময় বড় ভয়ঙ্কর। এই ভদ্রমহিলা তার 2 বা 3 সন্তানকে, আরেকজন আমি তো মনে করতে পারছি না, যাই হোক 2 মেয়েই ধরি, তাদেরকে ভীষণ কষ্ট করে মানুষ করেছেন। কিন্তু ভীষণ কষ্টটা মানে তার কিন্তু অর্থনৈতিক কষ্টটা সেরকম ছিল না, কারণ তিনি কিন্তু নিজে সার্ভিস করতেন, সম্ভবত স্কুল টিচার ছিলেন। তো যাই হোক, এই মেয়েটি গিয়ে জানায় যে আমি দুজনের কাছ থেকেই প্রশ্ন, মানে মা কিছু প্রশ্ন করেন, সেটা আমি বলতে পারছি না, সেটা তার ছোট মেয়েকে। আর দ্বিতীয় হচ্ছে যে এই বড় মেয়ে প্রশ্ন করে তার বাবার কাছ থেকে, জানতে চায় যে কেন এই অকালে তুমি আমাদের এভাবে ভাসিয়ে দিয়ে চলে গেলে, কেন, এই প্রশ্নটা সে করে। এবার ওই যে লোকটির নাম আমি বললাম, তার যে বাড়িটা, সেই বাড়িটাতে যখন বড় মেয়েটি যান, বড় মেয়ে যখন গেছে, তখন গিয়ে দেখে যে সারা বাড়িটা না সাদা একদম, মানে আর কোথাও কোনো অন্য কোনো কালারের কোনো ব্যবস্থাই নেই, একদম সাদা ধবধবে একটা বাড়ি। এবং সেখানে উনি বলেই দেন যে আমি যদি মানে কাজে যখন বসবো, মানে যে ইয়েতেই, সেখানে কিন্তু আপনি থাকতে পারবেন না, মানে আপনার সঙ্গে কিন্তু আমি কারোর সঙ্গে কথা বলিয়ে দিতে পারবো না, সেটা আমি পারবো না, আমি কথা বলবো, আর আপনাকে একটা ঘরের মধ্যে বসে থাকতে হবে, কিন্তু একটা নির্দিষ্ট টাইম বলে দেয়, যে 4:30 যদি দেখেন যে আপনি 4:30 হয়ে যায়, তারপরে কিন্তু আপনি বাড়িতে থাকবেন না, আপনি চলে যাবেন। সেটা হয়তো উনি একদিনে একজন ক্লায়েন্টকেই ডিল করেন কিনা আমি ঠিক জানি না, একজন ছিল, মানে মেয়েটি একা ছিল না, অন্য যে মানে কাউকে উনি বাড়িতে থাকতে দেবেন না, 4:30 হয়ে গেলে বাড়ি ফাঁকা করে দিতে হবে। বলেছি ঠিক আছে, উনি তো সেখানে গিয়ে বসে আছেন। পরবর্তীকালে উনি মানে ওই ভদ্রলোকের কাছ থেকে উনি যে উত্তরগুলো পেয়েছেন, তাতে উনি প্রচণ্ড
অবাক হয়ে গেছেন। প্রথম কথাই হচ্ছে এই যে ছোট মেয়েটি যখন মারা যায়, তা আমি তো আগেই বলেছি যে সে যে কথাগুলো বলতো সেই কথাগুলো একমাত্র তার মা বুঝতে পারতো, আর কিন্তু কিছুই কেউ বুঝতে পারতো না। তার কারণ অসম্ভব জড়ানো হয়ে গেছিলো কথাটা, খুব হালকা তার গলা দিয়ে আওয়াজ বেরোতো এবং সেই কথাগুলো তার মা ছাড়া কিন্তু আর কেউ জানতো না। তার এখন সেই মায়ের প্রশ্নের উত্তর উনি দিয়েছিলেন কি দিয়েছিলেন না, এটা তাদের পারিবারিক ব্যাপার, এই নিয়ে আমি ঠিক বলতে পারবো না। কিন্তু এমন কিছু কথা উনি বলেছিলেন যে তোমার বোন এই বলেছে, যে কথাগুলো মানে ওই বড় মেয়ে আবার কলকাতায় যোগাযোগ করে মায়ের কাছ থেকে জানতে পারে যে মা এই কথাগুলো কেউ বলেছিল, তখন বলেছিল হ্যাঁ, মানে মা ছাড়া কিন্তু আর কেউ জানে না। অর্থাৎ ওই লোকটি যে একেবারে কারোর মানে এতদিন সময় পেয়েছে এবং সে মানে তার নেটওয়ার্ক কাজে লাগিয়ে খবর পেয়েছে, এটা তো তার মার কাছ থেকে। প্রথম কথা, তার মা তো বললাম ভীষণই অসুস্থ হয়ে পড়েছিলেন, তার কাছ থেকে তার মেয়ে মৃত্যুশয্যায় সে কি কাকে বলে গেছে সে তিনি নিজের বড় সন্তানকেই বলেননি, তো সেখানে প্রশ্নই ওঠে না তার কাছ থেকে জানার। এবং যে প্রশ্নগুলো তার ছিল সেগুলোকে মানে মা কিন্তু স্যাটিসফাইড হন যে তার সে যা জানিয়েছিল। এবং বড় মেয়ে যখন এসে বলে যে মা এই কথাগুলোর সঙ্গে তোমার সঙ্গে হয়েছিল, তখন উনি স্বীকার করেন হ্যাঁ এই কথাগুলো কিন্তু ও মারা যাওয়ার আগে এই কথাগুলো আমাকে বলেছিল। মারা যাওয়ার দিন কিনা আমি বলতে পারছি না, নিশ্চয়ই মারা যাওয়ার দিন নয়, মানে তার আগে যে কথোপকথন হয়েছিল সেটার অংশটা সে কিন্তু বলে দেয়। আর ওই বললাম যে বড় মেয়ে জিজ্ঞাসা করেছে যে বাবা তুমি কেন চলে গেলে এরকম অকালে আমাদেরকে ছেড়ে, তখন তার বাবা বলেছে কে বলেছে আমি অকালে ছেড়ে দিয়ে এসেছি। প্রথম কথা তো মৃত্যু কারোর হাতে নেই, আমি তো আমার নিজের স্বইচ্ছায় মারা যাইনি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তোমাদেরকে তো ভাসিয়ে রাখার কোনো ব্যাপারই ছিল না। যে ঘটনাটা এবার বলেন আর কি, সেটা ওই বড় মেয়ে বলছে যে এটা আমাদের বাড়ির বাইরে কারোর পক্ষে জানা সম্ভব না। একটা বেশ বড় প্রপার্টি কিন্তু ওর বাবা রেখে গিয়েছিলেন, কিনে রেখেছিলেন, যে পরে হয়তো সেখানে বাড়ি টাড়ি করবেন, বা তার যেহেতু অকাল মৃত্যু হয় ওর মা কিন্তু ওই মানে পুরো প্রপার্টিটা বিক্রি করে দেন। সেটা কিন্তু ওদের ছোটোবেলায় কোনো একটা ঘটনা, সেটা কারোর সঙ্গে মানে হয়তো মামাবাড়ি কিছু লোকজন জানতে পারে, মানে সেটা ওই মুম্বাইতে বসে ওই লোকটার পক্ষে জানা একেবারে মানে একেবারে ভয়ানকভাবে অসম্ভব আর কি। তারপর বলে যে তাছাড়া তোমার মা তো সার্ভিস করতেন, তোমার মা তো এত টাকা পেতেন, তা তোমাদের ভাসিয়ে রাখার তো কোনো ইয়েই নেই। আমি কেন তোমাদেরকে ভাসিয়ে রেখে আসবো, তোমরা তো ঠিকঠাক। হ্যাঁ, বাবার জায়গাটা হয়তো আলাদা, বাবার ভূমিকা একটা বাচ্চাকে বড় করতে গেলে বাবার ভূমিকাটা তো নিঃসন্দেহে থাকে, তো সেটা তো নিশ্চয়ই আছে, কিন্তু আর তো আমার কিছু মানে আমার দিক থেকে প্রথম কথাটা মৃত্যুটা তো আর কেউ নিজে ইচ্ছা করে না। যাই হোক, তো এরকম কিছু উত্তর উনি দিয়ে যান, যেটাতে তো ওই মেয়েটি যখন এসে এই পরিবারের সবাইকে জানিয়েছে, ওরা ভীষণভাবে অবাক হয়েছিল যে সত্যি তাহলে এই ঘটনাটা ঘটে, এরকম ঘটনা আছে তাহলে। এবং যে লোকটির নাম আমি বললাম তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটাই নাকি একটা বিশাল ব্যাপার, কিন্তু তার তো বাবা ঐশ্বরিক ক্ষমতা, এটাই বলতে হবে। আচ্ছা, কটা বাজে কটা? আচ্ছা, এখানে আটকে আটকে যাচ্ছে, তোমাদেরও কি আটকে যাচ্ছে? এখানে দেখছি আমার সব কিছু আটকে রয়েছে, তোমাদেরও কি আটকে গেছে? এটা কিছু কি গন্ডগোল হচ্ছে? কেউ একটু কিছু জানাও, স্লো কানেকশন দেখাচ্ছে আমার। এটা আবার কি হলো আমি বুঝতে পারছি না, তোমরা দেখতে পাচ্ছ কি না।
আচ্ছা, ঠিক আছে। আমি দেখছি আটকে যাচ্ছে। ক্লিয়ার আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো যাই হোক, এবার একটা ঘটনা বলবো। এটা একেবারে একটি গ্রামের থেকে শোনা আর কি। গ্রামের একজন থাকতেন আর কি, তিনি তার গ্রামের একটি ঘটনা বলেছেন। ওনাদের গ্রামে প্রচুর পানের বরজ আছে। পানের বরজ ব্যাপারটা তো বোঝাই যাচ্ছে। পান তো একটু খুব সুখী আর কি একটি গাছ, যাকে বেশ ধৈর্য সহকারে এবং বেশ কিছু নিয়মকানুন আমি আছে শুনেছি, আমি শিওর নই, আমি ভুলও বলতেও পারি। এটা আমি শুনেছি যে সেখানে পানের বরজে যারা যান তারা খুব পরিষ্কার জামা কাপড় পরে, মানে খুব ঝট করে পানে বোধহয় কিছু রোগ এসে যায়, যার ফলে একেবারে একটা পান পাতা যদি রোগে আক্রান্ত হয় পুরো বরজটাই নষ্ট হয়ে যায়। ট্রেনে যাওয়ার সময় আমি কিছু বরজ দেখেছি যে একটু হাইটে বোধহয় ছোটো ছোটো হয়, আর ওই ছোটো ছোটো ওই কি বলবো, একদম সরু সরু কঞ্চিও বলবো না, ওগুলো কি বলে, পাটকাঠির দিয়ে মানে একটা ঘর মতো তৈরি করা আর কি, এরকম তো থাকে পানের বরজ। তো সেখানে পানের বরজ যে একটি মানে তার পানের বিজনেস ছিল এবং বেশ ভালো রকম বিজনেস ছিল। তো তারা দু ভাই, বড়জন যে আর কি চাষটা করতেন আর কি, তারও যে খুব বেশি বয়স তা কিন্তু না, ওই 40-40 হবে হয়তো এরকম। তিনি বিবাহিত, তার ছেলেপেলেরাও রয়েছে, কিন্তু সেই ছেলেরা বা মেয়েরা তারা পড়াশোনা করে। উনি তাদেরকে পানের বরজে ঢুকতে দিতেন না। উনি নিজেই একদম ভোরবেলা উঠে স্নান টান করে নিজে একদম পরিষ্কার জামা কাপড় পরে ঢুকে যেতেন ওখানে, এবং সেই তার বোধহয় অনেক পরিচর্যা লাগে। যাই হোক, তিনি সেই চাষগুলো করতেন। আর তার যে ছোট যে ভাই ছিল, সে কিন্তু মানে ওনাদের ভাষায় মানে একটু পাগলাটে টাইপের, হয়তো তার কিছু একটা মানে নার্ভের কিছু একটা প্রবলেম ছিল বা কিছু, ওখানে অত ভালো করে চিকিৎসা তো হয়নি। যাই হোক, সে খুব একটা বেশি কাজ টাজ করতে পারতো না, খুব ক্লান্ত হয়ে যেত, সে ঘুমিয়েও পড়তো, ঘুমিয়ে থাকতো, মানে তার সে আর কি আদরের প্রতিপালিত। তাকে কিন্তু তার দাদা কখনো কাজ করতো, আমার সঙ্গে কাজ করবি বা কিছু, মানে এই সমস্ত সে কথাই বলতো না। সে খুব ভালো দায়িত্বশীল দাদা ছিল, খুব দায়িত্বশীল ছেলে। মা বেঁচে আছেন তার, কিন্তু একবার কি একটা অসুখে তার মৃত্যু হয়ে যায়। খুবই ভয়ঙ্কর অবস্থা, বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে, তার স্ত্রী আছে, তার মা তো মানে দেখলেন যে এখানে যদি আমি শক্ত হাতে হাল না ধরি তাহলে তো এই পুরো পরিবারটা শেষ হয়ে যাবে, কারণ ওই পানের বিজনেসের উপরেই তারা রয়েছেন আর কি। বেশ কিছু জমিতে তাদের পান চাষ হয়, আর পুরোটাই যদি অন্যর হাতে দিয়ে যদি করতে হয় তাহলে তো মুশকিলের ব্যাপার। ওনার কাছে আর কোনো অপশান ছিল না। উনি ওই ছেলেকেই বললেন, যে ছোট ছেলেকে, যে বাবু তোমাকেই কিন্তু কাজটা করতে হবে, ওঠো জাগো, মানে ওঠো, আমি আমি বাইরে থাকবো, তোমাকে কিন্তু ভেতরে ঢুকতে হবে, ঢুকে কাজগুলো করতে হবে। তখন বলেছে আচ্ছা ঠিক আছে। তাকে তো সেই স্নান টান করি, এখন দুম করে তো নতুনভাবে কাজ শেখানো তো একটু ঝামেলার জিনিস। তো যাই হোক, ওকে তো নিয়ে ঠিয়ে গিয়ে ওর মা তো বসিয়ে টসিয়ে দিয়ে এসছে, মানে বসিয়ে দিয়ে এসছে মানে ভেতরে ঢুকিয়ে দিয়ে এসছে যে তুমি এই এরকমভাবে কাজ করবে। মাও যে খুব ভালো কিছু জানে তা না, ওই যারা পাশাপাশি পানের বরজে যারা কাজ করেন তাদের কাছ থেকে ওই থিওরিটিক্যাল জ্ঞান যতটা নেওয়া যায় আর কি সেরকম। এবার রোজই কিন্তু বেশ ঝুড়ি ঝুড়ি পান ওখান থেকে বার হয় এবং সেগুলো চলে যায় আর কি। তো ওখানে ওদের ওখানে আর কি ওই ইয়ে আসে, ওই যে কী বলো, ভ্যান মতো আসে আর কি, সেখানে ওরা ঝুড়িগুলো উঠিয়ে দেয়। সেটা হয়তো একটা ঝুড়িতে পাশাপাশি যারা যারা চাষ করছে তারা সবাই দিতে পারে ওরকম। তার সেখানে এক ঝুড়ি পান অন্তত ওদের পাঠাতেই হবে। আবার পানের কিন্তু ওই সব ব্যাপার আছে, মানে ছোটো পাতা, বড় পাতা, মিষ্টি পাতা, আবার কী সব পাতা টাতা এরকম, মিষ্টি পাতার উল্টোটা তিতো পাতা থাকে না আমি জানি না, যাই হোক ওরকম আর কি, কোনো কড়া ধাঁচের আর কি, যাই হোক সেগুলো আলাদা আলাদা করতে হবে। তার যে ভ্যারাইটি আছে সেগুলো আবার আলাদা আলাদা করে, এবং সেটা আবার 12টা বা এরকম কিছু একটা মাপে সেইগুলো এক জায়গায় করতে হবে। এটা কিন্তু বেশ কাজটা কঠিন। তো যাই হোক, ওরকম যারা আর কি
অন্যান্য পানের বড় যে যারা কাজ করে তারা এসে ওই ছোটো ভাইকে অনেক কিছু বোঝানো হলো। সেও বললো হ্যাঁ হ্যাঁ বুঝেছি। তারপর সে একদিন সকালবেলা তাকে ডেকে আর কি তার মা স্নান টান করিয়ে ভালো ওইরকম ধুতি গায়ে, তারপরে ওই ফতুয়া টতুয়া দিয়ে গামছা টামছা দিয়ে তাকে বললো যাও, আর ওখানে গিয়ে তুমি কিছু খেতে পারবে না, এরকম অনেক কিছু নিয়ম টিয়ম আছে। তো সে তো ঢুকে গেল এবং মাঝে মাঝে এসে তার মা জিজ্ঞেস করে কি কাজ করছিস? তো হ্যাঁ মা কাজ করছি। হ্যাঁ এই তো করছি মা, এই তো করছি। তারপরে দেখা গেলো এই বড় ওই বড়, তার মা তো মাঝে মাঝে এসে দেখে যায়। তারপরে এক সময় দেখলো যে সে একেবারে ঝুড়ির মধ্যে বেশ, যখন ওই গাড়িটা আসার সময় হয়ে গেছে, সে বেশ একেবারে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে রেখে দিয়েছে। তখন ওর মা তো ভীষণ খুশি, বাহ এই তো দারুণ ব্যাপার, ভীষণ সুন্দর ব্যাপার। তা ওর মা গিয়ে জিজ্ঞেস করেছে হ্যাঁ রে বাবা তুই এত সুন্দর করে কী সুন্দর করে সাজিয়েছে? বলে দূর আমি করেছি নাকি কিছু, আমি তো কিছু করিনি। বলে মানে? বলে দাদাই তো করলো সব, আমি তো বসেছিলাম। হ্যাঁ দাদা সব করলাম মানে? বলে হ্যাঁ আমি তো বসেছিলাম, আমি তো কিছু করিনি। দাদা তো আমাকে বললো, ইশারায় বললো যে কিচ্ছু করতে হবে না, তুই বসে থাক। বলে দাদাই তো সমস্ত পাতা তুললো, পাতা এক জায়গায় করলো, বাছলো, ছোটো পাতা বড় পাতা কি ওদের নানা রকম ডিফারেন্স আছে, যাই হোক সেই রকম করে করে গুনে গুনে ওই ঝুড়ির মধ্যে সাজালো। তারপরে আবার ওই মানে একটা বরস থেকে তো হচ্ছে না এতগুলো, ওই ঘুরে 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 আমি শুধু পেছনে পেছনে ঘুরলাম, ওই ইয়েটা নিয়ে নিয়ে বইলাম আমি। আর দাদাই তো সমস্ত, সবাই তো সবার মুখের দিকে তাকাচ্ছে, কি বলছে ও দাদা বেঁচে আছে নাকি যে ও দাদা করবে? তা ও কিন্তু জানে ওর দাদা মারা গেছে, সেটুকু বোঝে, কিন্তু ও ঠিক দুটোকে রিলেট করতে পারছে না যে দাদা যে মারা গেছে, দাদা যে আর আসতে পারে না, এই জিনিসটা কিন্তু ও বুঝতে পারছে না। তো সারা বাড়ির লোকেরা তো মানে হতবাক যে এটা আবার কি হলো। ও সত্যি কিন্তু ওর পক্ষে এই কাজটা করা, সবাই এটাই বুঝলো যে ওর পক্ষে এই কাজটা একদম প্রথম দিন এত সুন্দর গুছিয়ে করা দেখে বোঝাই যাচ্ছে যেন খুব দক্ষ পটু হাতে এই কাজটা করা হয়েছে আর কি। তার ফলে সবাই খুব অবাক হয়ে গেল যে ঘটনাটা কি ঘটছে। সরি। কাশি শুরু হলো এবার আমার, 12 মেশে কাশি আমার। হ্যাঁ ঝাল পাতা, হ্যাঁ তাই তিতো না তো ঝাল। যাই হোক আমিও পানের একেবারে বিশারদ। মিষ্টি পাতা তবু আমি শুনেছি, যা উল্টো দিকটা আমি ভুলে গেছিলাম, ঝাল পাতা, রাইট ঠিক। আচ্ছা আমি না এখানে এখনও অবধি কিছু দেখতে পাচ্ছি না, যাই হোক। এবার একটা লাস্ট বলে আমি শেষ করে দিচ্ছি, অনেক রাত হয়ে গেছে। সেটা হচ্ছে আমার পিসির একটা ঘটনা বলছি। তার আমার পিসি তখন ডায়মন্ড হারবারের একটি স্কুলে টিচার ছিলেন। তো একটা হস্টেল মতো ছিল সেখানে, কিন্তু ফ্যামিলি নিয়ে থাকা যেত। এবার আমার যিনি পিসেমশাই তিনি কলকাতার একটি কলেজের প্রফেসর, তিনি কিন্তু সব সময় যেতে পারতেন না, মাঝে মাঝে যেতেন ওখানে, ছুটি ছাটাতে চলে যেতেন, ওই শনি রবিবার গিয়ে থাকতেন আবার চলে আসতেন। আর পিসি ওখানে ছেলে মেয়েদেরকে নিয়ে থাকতেন। এবার পিসির যে পাশের যে ঘর সেখানে একজন টিচার ছিলেন, আমি তার নামটা বলছি না, অনেকেই হয়তো চিনে যেতে পারেন। তার জীবনের একটা কিছু ব্যক্তিগত জীবনে কিছু ভুল ছিল, যে ভুলের মাসুলটা তাকে কিন্তু দিতে হয়েছিল। তাকে আত্মহত্যা করতে হয়। এখন সেটা আত্মহত্যা ছিল নাকি কারোর প্ররোচনায় তিনি আত্মহত্যা করেছিলেন, নাকি সেটা খুন ছিল, এটা যেহেতু বহু বছর আগের ঘটনা, এটা আমি বলছি 35 থেকে 40 বছর আগের ঘটনা তো বটেই। তো সেই জন্য এইটা তখন তো এত কিছু ছিল না, এখন বা তার বাড়ির লোকেরা
মানে ব্যাপারটার মধ্যে অনেক যদি বা কিন্তু এইসব অনেক কিন্তু আছে, ঠিক আছে। তো যাই হোক, তিনি তো মারা যান। মারা যাওয়ার বেশ কিছুদিন বাদে ওই পাশের ঘরটা আর কেউ থাকতো না। তো আমার ওই বোন রাত্রি জেগে পড়াশোনা করে, তো পিসিকে যেহেতু সকালবেলা উঠতে হয়, উনি খুব চেষ্টা করেন আর কি, বেশি রাত জেগে পড়িস না বাবা এইসব বলে ঠলে। যাই হোক, তা মেয়ে বলে তুমি ঘুমিয়ে পড়ো, কোনো অসুবিধা নেই, আমি পাশে বসে পড়ছি একটাই ঘরের মধ্যে। আর পাশের ঘরটাতে ওরা বোধহয় খাওয়া দাওয়া করতেন এরকম। যাই হোক, তো ওই একটাই বেডরুম ছিল, বেডরুমের মধ্যে এরকম বসে সেই বোন পড়ছে। হঠাৎ সে ধাক্কা দিয়ে মাকে জাগায়, ও মা শোনো শোনো, কীরকম একটা আওয়াজ হচ্ছে না? তো আমার পিসি উঠে বসে, কী হয়েছে, কী আওয়াজ শুনতে পাচ্ছি রাত্রেবেলা? তো মানে খুব সামান্যতম শব্দও কিন্তু একটু বিকটভাবে শোনা যায় আর কি। কী ব্যাপার, কিসে আওয়াজ হচ্ছে? শুনছে পাশের যে ঘরটা, সেখান থেকে একদম সেই তিনিও টিচার ছিলেন, তো সেই টিচারের কণ্ঠে কেউ কাঁদছে। একজন বয়স্ক, মানে মাঝবয়সী, তিনি তখন একজন মাঝবয়সী একজন ভদ্রমহিলা, সে যদি ফুপিয়ে ফুপিয়ে কাঁদে তাহলে যে আওয়াজটা হয় ঠিক সেই আওয়াজটা হচ্ছে। তখন তো আমার পিসিও প্রচণ্ড ভয় পেয়ে যান। তখন মেয়েকে নিয়ে তাড়াতাড়ি বলে, শুয়ে পড়, কিচ্ছু শুনতে পাচ্ছিস না, শুয়ে পড় বলে শুয়ে পড়ে মানে ইষ্টনাম জপ করতে শুরু করেন, কারণ উনি পরিষ্কার শুনতে পাচ্ছেন যে পাশে ঘরে কেউ কাঁদছে। এবং ওইখানে তখন এমন একটা সিচুয়েশান যে ওই দোতলায় কিন্তু আর কেউ ছিল না, ওই পাশের ঘরে যেহেতু মৃত্যু হয়েছে, তার ওপাশের ঘরে যারা ছিল তারাও মানে ঘর চেঞ্জ করে অন্য জায়গায় চলে গেছে। পিসি কিন্তু এখানে অসম্ভব সাহসী। তিনি বলতেন যে পাশের ঘরে একজন মারা যেতেই পারে, তাই বলে আমি এখানে থাকবো না, এত সুন্দর ঘরটা আমি কেন ছাড়বো, এই যুক্তিতেই উনি ছিলেন। এবং তার বেশ কিছুদিন বাদে এইটা তো হয়েই যায়, উনি আর সেটা আমাদের সঙ্গেই শেয়ার করেন, উনি খুব একটা কাউকে কিছু জানাননি, ওখানে স্কুলে তো কাউকে জানাননি যে এরকম রাত্রেবেলা কান্নার শুনেছি। আরেকদিন, সেটা ছুটির দিন ছিল, আমার পিসেমশাই সেখানে ছিলেন। এবার ওই ঘরটার পাশ দিয়েই না টয়লেটে যেতে হবে, একদম শেষের দিকে টয়লেট ছিল, এবং সেখানে ওই মানে পাশ দিয়ে যেতে হবে এইটা ভেবে মানে পিসি ঘুমিয়ে পড়েছেন, পিসেমশাই জেগে আছেন। মেয়ে যেহেতু পড়ছে, বড় ক্লাসের ছাত্রী, সে বোধহয় বড় ক্লাস বলতে ওই 8, 9, 10 হবে। তো পিসেমশাই বসে রয়েছেন যে, বা জেগে রয়েছেন যে মেয়ে পড়ছে বলে। তা মেয়ে বলেছে যে বাবা আমি একটু যাবো আর কি, বাথরুমে যাবো। বলেছে যা, আমি তো জেগে আছি, লাইট ফাইট জ্বালিয়ে যা। তো ওই ঘরে পাশ দিয়ে যেতে গিয়ে ও কিন্তু আবার শুনেছে যে ওই রকম ঠিক এইভাবে একটা কান্নার আওয়াজ। তো ও তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গিয়ে বাবাকে ডেকেছে, বাবা তুমি শিগগিরই এসো। তো পিসেমশাই তো দৌড়ে গেছে, কী হয়েছে? বলছে শোনো, কেউ কাঁদছে। এবার পিসেমশাই যখন দাঁড়িয়ে থাকেন, প্রথমে সব চুপ। পিসেমশাই বলে, দেখ তুই কী ভুলভাল করছিস, যা, আমি দাঁড়িয়ে রয়েছি, তুই যা বাথরুমে যা। তো ও তো বাথরুমে যায়, ওর ভীষণ ভয় করে, কিন্তু যাই হোক বাবা দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো বাথরুমে এবার কিন্তু পিসেমশাই শুনতে পাচ্ছেন যে ওখান থেকে তো ওনার তো, উনিও তো বুঝেছেন যে এটা তো ভয়ঙ্কর একটা কিছু ব্যাপার। তারপর কিন্তু উনি বলেন যে মানে পরের দিন পিসিকে বলেন, না এখানে তুমি বাচ্চাদেরকে নিয়ে থাকবে না, ওরা এরকম যদি ভয় পেতে থাকে। আর আমিও এটা শুনলাম, আমিও তো ভয় পেয়েছি, ঘাবড়ে গেছি। আর কিসে কাঁদছে, আশেপাশে কোনো শকুনের ছানা টানা আছে কিনা, অনেক কিছু হতে পারে, রাত বিরেতে কোথা থেকে আওয়াজটা আসছে। উনি আর কি ব্যাপারটা অন্য দিক দিয়ে ব্যাপারটা বিশ্লেষণ করেন যে কোথা থেকে আসছে সেটা তো জানার দরকার নেই, মানে আমাদের এটা খোঁজারও দরকার নেই কোথা থেকে আওয়াজ আসছে, কী বৃত্তান্ত। আমি এখানে বাচ্চা নিয়ে এখানে থাকতে দেবো না, হস্টেলে থাকার কোনো দরকার নেই, আমরা বাড়ি ভাড়া করে তারপর বাড়ি ভাড়া করে পিসি ওখান থেকে উঠে, মানে ওখানেই তো থাকেন উনি, যেহেতু ওখানে স্কুলে চাকরি করেন, ওখান থেকে উনি চলে আসবেন না। তো সামনে তখন একটা বাড়ি ভাড়া করে, মানে যেখানে অন্য পরিবার নিয়ে সবাই থাকে, সেখানে 2টো ঘর ভাড়া নিয়ে সেখানে উঠে যান। তো এটা কিন্তু একদম ঘটনাটা সত্যি, যে যাকে নিয়ে আর কি ঘটনা, তার এত কথা শুনেছি ওনার নামে, সেই দিদিমণির নামে বহু ঘটনা শুনেছি আমি। তার জীবনে বহু আপস অ্যান্ড ডাউনস ছিল,
মানে কিছু মানুষ থাকে না, হয়তো দুঃখের ভারটা তার জন্য ভগবান আর একটু বেশি করে দিয়ে দেয়, যে চলো একে বেশি দুঃখ দিয়ে দুঃখের ভাগটা বেশি থাক। তো এবং তার তো অনেক অল্প বয়সে মৃত্যুও হয়। ওই বললাম যে একটা বিশাল ভুল সিদ্ধান্ত তার জীবনে ছিল। ভুল মানুষ, বিশেষ করে মেয়েরা যদি ভুল মানুষ জীবনে একবার বেছে ফেলে, তখন তার অনেক সময় মৃত্যু দিয়ে সেটা শোধ করতে হয় আর কি। আর এটা তো আরও 40 বছর আগের ঘটনা বলছি, তখন তো আরও ভয়ঙ্কর ছিল ব্যাপারটা, সিচুয়েশন তো আরও বাজে ছিল। নাহলে একটা চাকরিজীবী মহিলা, তাকেও কিন্তু এই বঞ্চনার শিকার হতে হয়েছিল, মানে এরকম আর কি। যাই হোক, ঠিক আছে, তাহলে এই অবধি থাক আজকে। আরও গল্প ছিল, কিন্তু আর আমার ইয়ে নেই, মানে ক্ষমতা নেই বলার। রাত্রি 12টাও হয়ে গেছে। সবাই শিবরাত্রির দিন সবাই কি ইয়ে করেছো? আজকে করলে না কালকে করবে মাথায় জল ঢালার ব্যাপারটা? সবাই একটু জানিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আসি। সবার ভালো কাটুক, শিবরাত্রি খুব ভালো কাটুক। যারা কালকে জল ঢালবে খুব ভালোভাবে ঈশ্বর তাদের সেই অর্ঘ্য যেন তিনি গ্রহণ করেন। সবাই ভালো থেকো, আবার পরে দেখা হবে। এর পরের শুক্রবার আবার দেখা হবে। আসছি, টাটা, শুভরাত্রি।